ইহাব মানহার কোলে বসা ছোট ছোট গোলুমুলু দেহের দিকে চাইল, যে বর্তমানে তার দিকে গোল গোল চোখে চেয়ে আছে। ইহাব বেশ খানিক্ষণ বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, এদিকে শালব্রুর কপি, মেনে মারণ আজাদ। সে চোখ, সে নাক, সে ঠোঁট, সে চেহারা, পুরো বাপের কপি। রাগটাও বাপের মতো নাকি? বাচ্চাটার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো। নাহন কিছু বলল না, এসব কথা তার বোধগম্য নয়। বাবা মা ছাড়া বাকি সবার কথা বুঝতে তার সমস্যা হয়। মানহার কান্না কমে গিয়েছে। ইহাবে নাহনের সাথে বলা কথাই এখন সে ফোপাচ্ছে। নাহন একবার ইহাব আরেকবার মানহার দিকে গোল গোল নজরে চাইল, তারপর ইহাবের দিকে তাকিয়ে বলল, পুপি কাঁদে, বাবা মাইল দিচ্ছে। ইহাব চোখ কপালে তুলে মানহার দিকে তাকিয়ে বলল, তোমার ভাই তোমাকে মেরেছে কেন? কি করেছো তুমি? মানহা নাহনের ফুলো ফুলো গালে চুমু দিয়ে বলল, মারিনি, বকেছে একটু। দুপুরের খাবার খেয়ে বাবার বাড়ি যাব। এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। বাবার বাড়ি এসেছি বেড়াতে, আপনি আমাকে ধরে বেঁধে এই বাড়ি কেন আনলেন? ইহাব মুখ গম্ভীর করে বলল, তোমার ভাই এ নিয়ে কিছু বলেছে? বাচ্চারা কখনো মিথ্যে পারে না, নিশ্চয়ই তোমাকে মেরেছে। মানহা বিরক্ত হলো, বলল, আমার বড় ভাইয়া আমাকে কখনো মারে না। মারলে মেজো কিংবা সেজো ভাইয়া মেরেছে, তাই অহেতুক কথা পেঁচাবেন না। না হয় বকা মারা সব কিছু মাইর দেওয়া বসে। ইহা বাচ্চাটার দিকে লোভী দৃষ্টিতে তাকিয়ে আছে। মন চাচ্ছে এই রসগোল্লাটাকে কতক্ষণ কচলাতে। সে মানহার কোল থেকে নাহনকে কোলে নিল। নাহন অপরিচিত পুরুষের কোলে গিয়ে চিৎকার করে কান্না শুরু করে দিল। মানহা নিতে চাইলে দিল না। ইহা বাচ্চাটার গালে কপালে আদর করে বলল, এই রসগোল্লা, আরেকবার কাটলে তোমাকে নিয়ে যাবো আমার সাথে। নাহন কোল থেকে নামার জন্য রীতিমতো ধস্তাধস্তি শুরু করেছে। এর মধ্যে মারণ ঢুকলো। নাহন বাবাকে দেখে বাবা বাবা বলে ডেকে উঠল। মারণ রাগী গলায় বলল, আমার ছাউকে মেরে ফেলবি নাকি? ওকে এরকম ঝাপটে ধরে চুম্মাচ্ছিস কেন? ওরে সব চুমুটুমু পছন্দ না। স্যার ওকে রীতিমতো নির্যাতন শুরু করেছে আমার ছাউটার উপর। কোথাও শান্তি নেই। নাহন বাবার সাথে তাল মিলিয়ে বলল, কোথাও চাকরি দেয়, কালি চুমার। বলেই বাবার দিকে হাত বাড়িয়ে কাঁদতে লাগলো বাচ্চাটা। মারণ দ্রুত ছেলেকে কোলে তুলে দিল। ইহাবের মোটেও দিতে ইচ্ছে করছিল না। এরকম রসগোল্লার মতো বাচ্চা পেলে আর কি লাগে। মানহা বড় ভাইকে দেখে উল্টো ঘুরে বসে আছে। মুখ দেখাতে ইচ্ছুক নয় সে। মারওয়ান ইহাবকে বলল, মানহার সাথে কথা আছে, তুই বের হ ঘর থেকে। ইহাব বলল, আমি বের হব কেন? আমার সামনে বলুন শালব্রু, নয় দরকার নেই বলার। মারওয়ান চোখ গরম করে বলল, বেরোবি নাকি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করব? ইহাব সিনা টান টান করে দাঁড়িয়ে বলল, আপনি কিন্তু আসার পর থেকে অপমান করছেন শালব্রু। কথা কথা বাড়ি থেকে বের করার থ্রেট দিচ্ছেন কেন? বাড়ি কি আপনার বাপের? না, আমার শ্বশুরের। এখন বের হ। ইহাব হামি দিতে দিতে বলল, যাচ্ছে যাচ্ছে, শুধু মুখটা ধোয়ার দরকার তাই যাচ্ছে, না হলে যেতাম না। এই রসগোল্লা যাবে আমার সাথে? নাহন এতক্ষণ বাবার কোলে বসে গোল গোল চোখে সবকিছু পর্যবেক্ষণ করছিল। ইহাবের কথা শুনে আটকে ওঠে। বাবার গলা শক্ত করে জড়িয়ে ধরল। ইহাব তা দেখে বলল, যা বাবা, ও কিন্তু শুধু আদরই করেছে, এরকম আটকে উঠলে কেন? মারওয়ান ছেলেকে বুকে চেপে দাঁত কিরমির করতে করতে বলল, এইটুকু বাচ্চাও বুঝে গেছে তুই সুবিধার না। ইহাব আফসোসের সুরে শীষ বাজাতে বাজাতে বের হতে হতে বলে উঠল, এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রত্তি। ইহা বেরিয়ে যেতে মারওয়ান বোনের পাশে বসলো। মানহা এখনো ঘাড় ঘুরিয়ে আছে, ভাইয়ের দিকে তাকাচ্ছে না। মারওয়ান চকারান্ত শব্দ করে রসকসহীন গলায় গড় গড় করে বলল, শোন, উল্টাপাল্টা কথা বলে ফেলেছি, রাগ করিস না। মানহা মুখ ঘুরিয়ে রাখলো। মারওয়ান আসপাস পর্যবেক্ষণ করে 2 টাকা দামের একটা চকলেট বোনের দিকে বাড়িয়ে বলল, নে খা, অর্ধেক ভেঙে তোর ভাজি জাগিয়ে দিস। মানহা চকলেটের দিকে তাকিয়ে ভাইয়ের মুখের দিকে চাইলো, তারপর আবার মুখ ঘুরিয়ে নিল। মারওয়ান তা দেখে বলল, আরে রাগ কমবে কিসে? আমি তো রাগ টাগ ভাঙাতে পারি না। আচ্ছা ঠিক আছে, আয় 3 জন মিলে খাই। দাঁড়া, চকলেটটা ভাঙি। বলে চকলেটের প্যাকেট কামড়ে 3 টুকরো করলো। টুকরো 3টে বড় ছোট হয়েছে, ব্যাপার না। মারওয়ান ছেলেকে 1 টুকরো খাইয়ে 1 টুকরো বোনের মুখের সামনে ধরলো। মানহা মুখ ঘুরিয়ে নিতে গেলে মারওয়ান ঘাড় ধরে মুখে ঢুকিয়ে দিল। মানহা এবার কেঁদে দিল। মারওয়ান বোনের মাথা বুকে টেনে আদর করে বলল, থাক থাক, আর কাঁদিস না। ভাইরা অমন একটু আধটু বকে, তুই তো আমার কাছে নাহওয়ানের মতোই। মানহা ভাইকে জাপটে ধরে কাঁদতে কাঁদতে অভিমানী গলায় বলল, আমাকে তোমার একটুও মনে পড়ে না ভাইয়া? একটু খোঁজও তো কখনো নাও না।
খালি সবসময় বক। মারুয়ান বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মনে সব সময় পড়ে। কচু পড়ে, মনে পড়লে বুঝি খোঁজ নিতে না? আমার মানুষের সাথে আলগা পেশাল পারতে ভালো লাগে না, আর খোঁজ নিলেই বুঝি মনে পড়ে তা বোঝা যায়। মানহা নাক টানতে টানতে বলল, হুম। আচ্ছা বাদ দে, চকোলেটের টুকরোটা খাইয়ে দে দেখি। মানহা চকলেটের টুকরো ভাইয়ের মুখে ঢুকিয়ে দিল। মারুয়ান মুখে নিয়ে চিবোতে চিবোতে বলল, আয় তোর ভাবির কাছে যাবি, হেব্বি রেখে আছে আমার উপর। মানহা চোখের পানি মুছে ভাইয়ের সাথে বেরিয়ে গেল। মারুয়ান ঘর থেকে বেরোতেই দেখলো ইহাব নাসিরুদ্দিনের সাথে ঠ্যাং ছড়িয়ে দিয়ে গল্প গুজব শুরু করেছে। নাসিরুদ্দিন মুখটা কুঁচকে রেখেছেন, বোঝাই যাচ্ছে ইহাবের কথায় সাংঘাতিক বিরক্ত হচ্ছেন। ইহাব প্রত্যেকটা কথার আগে এত জোরে কাকু বলছে যেন পুরো মহল্লা শুনতে পাবে। নাসিরুদ্দিন একটা ডাব কেটে ইহাবের হাতে দিলেন। ইহাব ডাব উঁচু করে ঢকঢক করে পানি চালান করতে লাগলো পেটে। নাহনকে কোলে নিয়ে মারুয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে নাসিরুদ্দিন বললেন, আসেন নানু ভাই। নাহন কাণ্ডলে বাবার দিকে চাইলো। মারওয়ান বলল, যাবি? ওখানে দুটো রাক্ষস আছে, গেলেই সুমাবে। নাহন জোরে না বলে উঠল। নাসিরুদ্দিন বললেন, কি হলো, চিৎকার দিল কেন? মারওয়ান বলল, ও যাবে না তাই। নাসিরুদ্দিন চোখ ছোট ছোট করে বলল, নিশ্চয় তুমি কিছু বলেছো, না হলে আসবে না কেন আমার ভাই? মারওয়ান চোখ মুখ শক্ত করে ছেলেকে কোল থেকে নামিয়ে বাইরের উদ্দেশ্যে হাঁটা দিল। নাহন দাঁড়িয়ে কান ডলতে লাগলো। তারপর বাবাকে চলে যেতে দেখে নিজেও দৌড় লাগাতে নিল। তার আগে নাসিরুদ্দিন নাতিকে কোলে তুলে নিলেন। তারপর কাটা ডাবের ভিতর পাইপ দিয়ে নাতির মুখে দিলেন। নাহন বুদবুদ শব্দ করে পাইপ টানতে লাগলো। ইহাব ডাবের পানি শেষ করে বাহিরে হাঁটা দিল। মারোয়ান দাঁড়া। ডাক শুনে বিরক্তিতে মুখ কুঁচকে গেল মারওয়ানের। কোনো উত্তর দিল না, চুপচাপ লুঙ্গি ধরে হাঁটতে লাগলো। ইহাব দৌড়ে তার পাশে দাঁড়িয়ে বলল, তোর সাথে জরুরি কথা আছে, দাঁড়াতে বললাম না? বিশ্বাসঘাতকের সাথে আমার কোনো কথা নেই, এটা আমার বাড়ি না, এখানে কোনো সিন ক্রিয়েট করবি না। ইহাব মারওয়ানের পত্রোধ করে বলল, আমার কথা না শুনে তোকে যেতে দেবো না আমি, জরুরি দেখি এখানে আসা। মারওয়ান ইহাবকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, তোর বালের পেশাল শোনার টাইম আমার নেই। আমার বোনকে বিয়ে করে নিজেকে হিরো ভাবিস না, শুধুমাত্র বোনের জামাই দেখে তোকে সহ্য করছি, না হলে এতদিনে হাতাহাতি লেগে যেত। আমার চোখের ত্রিসীমানায় তুই পড়িস না, না হয় খুনাখুনি হয়ে যাবে। মারওয়ান হেঁটে সামনে এগোতে নিলে ইহাব বলল, এত চেতার কি হলো? কোনো কথা তোকে বলা যায় না? গরম তেলে পানি পড়ার মতো সবসময় ছাদ করে উঠিস। বাবু আঙ্কেল তোকে কিছু বলেনি? মারওয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে হেঁটে চলে গেল। ইহাব বুঝতে পারল না মারওয়ান আদৌ কিছু জানে নাকি জানে না। তার ভ্রুজোড়া বেঁকে গেল। আলো আধারিতেই রুমটায় বিভিন্ন কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। কলমের খচখচ আওয়াজে রুমে একটা রহস্যময় তরঙ্গ সৃষ্টি করছে। রুমটায় অল্প পাওয়ারের একটা লাইট জ্বলছে। একটা টেবিল চেয়ার পাতা, টেবিলে ল্যাপটপ, পিস্তল, চকচকে ছুরি, দূরবীন, মাইক্রোফোন রাখা। চেয়ারে বসে হুডি পরা একজন কিছু লিখে চলেছে। তার বাম হাত রক্তে ভেজা। কিছুক্ষণ পর কাগজটা ভাঁজ করে রুমের দরজা খুলে একজনকে দিল। চোখের ইশারায় বোঝালো চিঠিটা ঠিক জায়গায় পৌঁছে দিতে। সামনে লোকটি ব্যক্তিটির হাত থেকে চিঠিটা নিয়ে ব্যক্তিটির হাতের বাহুতে চাইল, যেখান থেকে অবরত রক্ত ঝরছে। দেখেই বোঝা যাচ্ছে মারাত্মক জখম হয়েছে। লোকটি বলল, সামনের ব্যক্তিটি তার কথা শেষ করতে না দিয়ে তার দিকে কঠিন চোখে চাইল। লোকটা ব্যক্তিটির নীল চোখে তীব্র দৃষ্টিতে কথা বন্ধ করে দিল। তারপর চিঠি হাতে দ্রুত প্রস্থান করলো। ব্যক্তিটি বর্তমান উইক গোপ পরে আছে, চশমা পরেছিল কিন্তু সেটা ভেঙে যায় খুলে রেখেছে। সে চেয়ারে বসে ল্যাপটপে কি যেন টাইপিং করে ফার্স্ট এইড বক্স নিয়ে নিজের হাতের বাজুতেই ব্যান্ডেজ করলো। রক্ত ও ব্যান্ডেজের উপর ভেসে আছে। একটু পর ফোনের রিংটোন বেজে ওঠায় ব্যক্তিটি কল রিসিভ করে বলল, জিহান স্পিকিং। ওপাশ থেকে কিছু বলা হলো। তারপর বেশ কিছুক্ষণ কথা চলো। কল কেটে ব্যক্তিটি রহস্যময় ভঙ্গিতে হেসে বলল, তোমরা ফেসে গেছো। আই এম রিয়েলি এনজয়িং ইয়োর ট্রাভেল। রাতে ইহাবের পরিকল্পনায় খোলা উঠোনে বারবিকিউয়ের আয়োজন করা হয়েছে। নাসিরুদ্দিন চেয়ার পেতে ইহাব আর মারওয়ানের কাজ দেখছে। মারওয়ান কাজ করছে কম, চিল্লাচ্ছে বেশি। ইহাবের কাজের 101টা ভুল দ্বারা ইতিমধ্যে হয়ে গেছে। ইহাব মেরিনেট করা মুরগির টুকরোগুলোতেই সরিষার তেল ব্রাশ করতে করতে কয়লার উপরে গরম স্ট্যান্ডের উপরে রাখতে গেলেই মারওয়ান চিৎকার করে বলল, স্ট্যান্ড আর একটু উঁচু কর, পুড়িয়ে ফেলবি নাকি? ইহাব এবার বিরক্ত হলো। এত হুমকি ধামকি চিল্লাচিল্লি হজম করা যায় না। সে দাঁড়িয়ে মারওয়ানের হাতে মুরগির বোল ধরিয়ে বলল, হ্যাঁ তো যখন বুঝিস
তুই কর। মারণ ভেবাচাকা খেয়ে গেল। সে তো এসব কাজ পারে না। শ্বশুরকে দেখানোর জন্য একটু হাঁক ডাক দিয়েছে, কিন্তু ইহাব যে ডিরেক্ট হাতে বল ধরিয়ে দেবে তা তো বোঝেনি। মারণকে দাঁড়িয়ে থাকতে দেখে নাসিরুদ্দিন বিরক্ত হয়ে বললেন, দাঁড়িয়ে আছো কেন? ছেলেটাকে তো কাজ করতে দাওনি। 101টা ভুল ধরেছো, এবার নিজে করে খাও। আমরাও দেখি তোমার কেরামতি। চিল্লাচিল্লি, ঘুম আর খাওয়া বাদে তুমি আর কি পারো? আমাদেরও তো দেখা উচিত। মারওয়ান বেশ অপমানিত বোধ করলো কথাটাই। তাই আগে কিরমির করতে করতে গরম স্ট্যান্ডের উপর মুরগির টুকরো দিতে নিলে স্ট্যান্ডের গরম শেক লাগে। মারওয়ান টু শব্দ না করে শুয়ে গেল। একে একে সবগুলো দিয়ে উঠে গিয়ে কলে হাত ভিজালো। কিছুক্ষণ হাত ভিজিয়ে গিয়ে দেখলো ইহাব মুরগি উল্টে দিচ্ছে। তাই আর সেখানে গিয়ে ঘরে চলে গেল। নিশাত আর মানহা ঘরে বসে গল্প করছিল। মারওয়ানকে ঢুকতে দেখে মানহা বেরিয়ে গেল। তার পিছনে নিশাতও বের হয়ে গেল। ওই লোকের সাথে কোনো কথা বলার ইচ্ছে নেই তার। সকালের পর একটা কথাও বলেনি নিশাত। নাসিরুদ্দিন নিশাতকে দেখে বললেন, তোর জামাই তো বারবিকিউ করতে গিয়ে নিজেই বারবিকিউ হয়ে গেছে। নিশাত তা দেখে বলল, কেন, কি হয়েছে? হাত পুড়িয়ে ফেলেছে। নিশাতের ভ্রু কুঁচকে গেল। হাতে এভাবে দাগ হয়েছে কিভাবে? মারণ কিছুই বলল না। নিশাত আবারও জিজ্ঞেস করাই বলল, এমনি। নিশাত হাত ধরে দেখলো জায়গাটা অনেকখানি পুড়ে গেছে। নিশাত বলল, পুড়লো কি করে? স্ট্যান্ডে মুরগি দিতে গিয়ে। আপনি দিতে গেছেন কেন? যেটা পারেন না সেটা করতে গিয়েছেন কেন? মারণ কোনো কথা বলল না। নিশাত পোড়া জায়গায় মলম দিয়ে দিল। ভোরে নির্মল হয় নিশাত, মানহা ও নাজিয়া হাঁটতে বেরিয়ে পড়েছে। চারপাশে এখনো আলো ফোটেনি। ফজর পরেই পুরনো ভিটা দেখানোর উদ্দেশ্যে ননদকে নিয়ে বেরিয়ে পড়েছে নিশাত। মানহা অনেক আনন্দিত ভাবিদের আগের বাড়ি দেখবে বলে। নিশাত মাটির রাস্তায় হাঁটতে হাঁটতে আশপাশ দেখাতে দেখাতে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন গাছগাছালি, বনফুল, লতা পাতাযুক্ত মেঠো পথ পেরিয়ে তারা পৌঁছল নিশাদের আগের ভিটায়, যেখানে বর্তমানে বিভিন্ন শাকসবজি চাষ করা হয়। নাজিয়া বড় বোনের কথাই ঝাঁপিয়ে এনেছিল একটা শাকসবজি হলেই তুলে নেওয়ার জন্য। তারা গল্প করতে করতে শাকসবজি তুলল। নিশাত শাক তুলতে তুলতে মুচকি হেসে মানহাকে উদ্দেশ্য করে বলল, ঘরের বেটাকে রেখে আসায় খারাপ লাগছে নাকি বউ? মানহা চমকে ভাবির দিকে চাইল। নাজিয়া একটু দূরে সবজি উঠাচ্ছে। মানহা লজ্জা পেল ভাবির কথায়, বলল, খারাপ লাগবে কেন? খারাপ লাগছে নাকি নতুন বউ? এই যে স্বামীকে রেখে একা একাই হাঁটতে বেরিয়েছো, তাই শত হোক নতুন নতুন সবারই মনে স্বামী বিয়ের ফ্যান্টাসি থাকে। বিয়ের বছর খানিক পর ফ্যান্টাসি বার্নটাসিতে রূপ নেয়। মানহা অবুঝ সুরে বলল, বার্নটাসি কি? বার্ন মানে পোড়া, জ্বলা। ফ্যান্টাসির সাথে মিলিয়ে বললাম আর কি। বাকিটুকু আর না বলি, তুমিই না হয় বুঝে নাও। বলেই মুচকি হেসে কাজে কাজে মনোযোগ দিল। মানহা ভাবির কথায় চিন্তায় পড়ে গেল। আসলে বিয়ে নিয়ে তার এমনিতেই ভীতির শেষ নেই। ছোট থেকেই বিয়েকে সে ভীষণ ভয় পায়। প্রায় সবার মুখে শুনেছে, দেখেছে শ্বশুরবাড়ি অন্যরকম হয়। প্রথম প্রথম ভালো ব্যবহার করলেও পরবর্তীতে তাদের আসল খোলস উন্মোচিত হয়। ধীরে ধীরে শুরু হয় বইয়ের প্রতি মানসিক টর্চার। স্বামীও নাকি যা ইচ্ছে তাই ব্যবহার করে। সারাদিন পর কাজ করে এসে কোনো পুরুষই সাংসারিক ক্যাচাল শুনতে পছন্দ করে না। তারপর শুরু হয় ঝগড়া, মারধর, বিচার, সালিশ, ডিভোর্স। ভাইয়াও তো ভাবির সাথে ঠিক আচরণ করে না। ভাবির ইনকামে সংসারটা চলে। পরবর্তীতে ইহাবও কি এমন হয়ে যাবে? মানহার ভাবতে পারল না। তার গা ঝাঁকুনি দিয়ে উঠছে। নিশাত মানহার দিকে তাকিয়ে দেখলো মানহা কাঁপছে। সে দ্রুত মানহাকে ধরল। নিশাত বলল, কি হলো তোমার? মানহা হাঁপাতে হাঁপাতে বলল, ভাবি, আপনার প্যানিক অ্যাটাক আসছে? নিশাত মানহার এই রোগ সম্পর্কে অবগত নয়। সে উদ্বিগ্ন হয়ে মানহার মাথা ডলে দিতে লাগলো। নাজিয়াও কাজ ফেলে ছুটে এসেছে। নিশাত নাজিয়াকে দেখে বলল, একটু পানি আন নাজি। নাজিয়া বোনের কথায় এক ছুটে পানি আনতে চলে গেল। নিশাত মানহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমাকে মাফ করো বোন, তুমি কি আমার কথায় অ্যাটাকের শিকার হয়েছো? ভাবি জড়িয়ে ধরায় আস্তে আস্তে একটু শান্ত হলো মানহা। তারপর আস্তে বলল, না, আমার বিয়ে ভীতি আছে ছোট থেকেই, তাই ওসব ভেবে কাঁপুনি দিয়েছে গায়ে। নিশাত মানহার ওড়নার উপর দিয়ে মাথা ডলতে থাকলো। তারপর ধীর কণ্ঠে বলল, তোমার শ্বশুরবাড়ির লোকজন ভালো নয় মানহা, সত্যি বলবে। নিশাতের কথা শুনে মানহা দ্রুততার সহিত বলতে লাগলো, অনেক ভালো, বিশেষ করে আমার শাশুড়ি আম্মু এত চমৎকার একজন ব্যক্তিত্বের মানুষ।
তুমি দেখলে অবাক হতে বাধ্য হবে ভাবি। এই মানুষটার সাথে থাকলে এত ভালো লাগে কি বলবো। আমার তো শাশুড়ি আম্মুর সাথেই সারাক্ষণ কাটাতে ইচ্ছে করে। আমার জীবনে এরকম চমৎকার ব্যক্তিত্বের নারী আমি খুব কম দেখেছি। একজন তুমি, আরেকজন আমার শাশুড়ি। তোমাদেরকে চোখ বন্ধ করে আমি 100তে 100 দেব। মানহা নিশাতের কোলের মধ্যে আর একটু গুটিয়ে বলল। নিশাত মানহার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তাহলে প্যানিক অ্যাটাক করেছো কেন? এই শয়তান মনের মধ্যে কত কুচিন্তা এনে দেয়, ওসব ভেবেই আর কি। আলহামদুলিল্লাহ, এখন ঠিক আছি। নিশাতও আলহামদুলিল্লাহ পড়ল। নাজিয়া পানি এনেছে দূরে টিউবওয়েল থেকে, তাই দেরি হয়েছে। মানহা বিসমিল্লা বলে পানি 3বারে খেলো। মানহাকে বিশ্রাম নিতে বলে তারা বাকি কাজ করলো। তারপর চারদিকে একেবারে ফকফকা পরিষ্কার হয়ে এলে বাড়ি থেকে রওনা হলো সবাই। বাড়িতে ঢুকতেই দেখলো রাবেয়া খাতুন সকালে নাস্তার জন্য লাকড়ি নিয়ে রান্নাঘরে যাচ্ছে। নিশাতকে দেখে বললেন, ঘোরা শেষ? নিশাত মায়ের হাতে ঝাঁপি তুলে দিয়ে বলল, ঘোরা আর কি, এখান থেকে ওখানে দেখো কত সবজি হয়েছে। কত দিন যাও না ও বাড়িতে। রাবেয়া খাতুন ঝাঁপি নিয়ে রান্নাঘরের দাওয়ায় রাখলেন, বললেন, বেশ কয়েকদিন হয়েছে যাওয়া পড়ে না, তাই তো কাল তোকে বললাম তোর ননদকে নিয়ে যেতে। একটু ঘোরাও হলো, সাথে সবজি টবজি পেলে নিয়ে আসাও হলো। নিশাত আর কিছু না বলে পুকুরে মুখ ধুতে চলে গেল। মানহা নাজিয়াও মুখ ধুয়ে ঘরে চলে গেল। নিশাত ঘরে ঢুকে অবাক হলো, মারণ নাহন কেউ নেই ঘরে। নিশাত ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গিয়ে বলল, মা, তোমার জামাইয়ের নাতি কই? বাহিরে গিয়ে সবাই তোর বাবাই নিয়ে গেল। তোর জামাই আর তোর ননদের জামাইকে। জামাই তো যেতে চাচ্ছিল না, তোর বাবা ধমকে টমকে নিয়ে গেল। নিশাত অবাক হয়েছে। মারওয়ানকে জোর করেও কেউ কোনো কাজ করাতেই পারে না যতক্ষণ না তার মর্জি হয়। আজকে বাবাকে ধমকেই চলে গেল, কাহিনী কি? যাই হোক, বেশি কিছু না ভেবে মায়ের হাতে হাতে কাজ করে দিতে লাগলো। বেশ বেলা করেই মারওয়ান, ইহাব আর নাসির উদ্দিন বাড়িতে আসলেন। মারওয়ান মুখ একেবারে বিদঘুটে হয়ে আছে। ইহাবের কোলে নাহওয়ান জুস খাচ্ছে। মারওয়ান মুখ গম্ভীর করে ঘরে চলে গেল। ইহাবও ঘরে গেল। নাসির উদ্দিন নিশাতের হাতে প্যাকেট দিয়ে বললেন, এখানে তোর ননদের কিছু জামা আছে, তুই নিজের হাতে দিস মেয়েটাকে। মাহবুবের বেটিকে তো কিছুই দিতে পারলাম না, তাই ভাবলাম কিছু দেই। নিশাত খুশি হয়ে নিল। ব্যাগগুলো নিয়ে ঘরে চলে গেল। ঢুকেই মারওয়ানকে শোয়া দেখলো, বলল, কি হয়েছে? মারওয়ান কপালের উপর থেকে হাত সরিয়ে বলল, ঢাকা যাওয়ার টিকিট কেটেছি, সব কিছু গোছগাছ করে নাও। নিশাত অবাক হয়ে বলল, হঠাৎ ঢাকা যাওয়ার টিকিট করেছেন কেন? তা জেনে তোমার কাজ কি? স্কুলের চাকরিটা কি হারাতে চাও? কতদিন হয়েছে এখানে এসেছি, হিসাব আছে? বাড়িওয়ালা ফোন দিয়েছিল ভাড়ার জন্য, আর তোমার বাবা ও আমার বাবা দুজনেই যাবেন আমাদের সাথে। নিশাত অবাক হয়ে বলল, হঠাৎ ঢাকা যাওয়ার টিকিট কেটেছেন কেন? না, বিশ্বাস না হলে তোমার বাবাকে জিজ্ঞেস করো। নিশাত ঘোরের মধ্যে পড়ে গেল যেন। উফ মা, কেঁদো না তো। এই মহিলা মানুষের কাজ খালি ফ্যাচ ফ্যাচ করা। যেখানেই মহিলা সেখানেই কান্নাকাটি। এত কাদার কি হলো? মরে তো যাইনি, বেঁচে যেহেতু আছি আবার আসবো। তাও দয়া করে কান্না থামাও। খুব তক্ত বিরক্ত হয়ে কথাটা বলল মারওয়ান। ছেলের কথা শুনে মাইমুনা বেগমের কান্না আরো বেড়ে গেল। মাকে কিছু বলতে না পেরে মারওয়ান এবার নিশাতের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, বাপ সাথে যাচ্ছে না? এত কান্নার কি হয়েছে? সেই সকাল থেকে শুরু হয়েছে, এখন বিকেল হয়ে গেছে, তাও ফ্যাচর ফ্যাচর থামে না। বলি, গলাও কি ব্যথা করে না? তারপর ধমকে কান্না থামালো নিশাতের। নিশাতের হেঁচকি উঠে গিয়েছে লোকটার ধমকে। এত পরিমাণে পাষাণ হৃদয়হীন লোক জীবনেও দেখেনি সে। কান্নাও নাকি কারো বিরক্ত লাগতে পারে? একটু মন খুলে কাঁদতেও দিল না, পাথর একটা। মারণ যখন তাদের ধমকাচ্ছিল, ইহাব তখন কোত্থেকে দৌড়ে এসে নাহওয়ানকে জড়িয়ে ধরে চিল্লিয়ে কান্নার ভঙ্গিতে বলল, রসগোল্লাটাকে ঠিকমতো খেতেও দিল না আমাকে। এখন লোভ দেখিয়ে এই রসগোল্লাকে নিয়ে গেলে আমি বাঁচবো কি করে? এই রসগোল্লা আমার কাছে থাকবে। বলে আবার কান্নার ভঙ্গি শুরু করে। নাহওয়ান ভয় পায়, অবাক দুটোই হয়েছিল। বাবার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, বাবা, পুপা কাঁদে। মারওয়ান রেগে ফায়ার হয়ে ইহাবকে ধাক্কিয়ে সরিয়ে বলল, ওই বেটি, ঢং করিস কি জন্য? চুপ কর, না হলে থাপড়ে চুপ করাবো। ইহাব মুহূর্তের মাঝে থেমে গিয়ে অবাক হয়ে বলল,